হ্যালো অ্যাসপিরেন্টস, আমি শ্যামসুন্দর মিশ্রা, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2019 ব্যাচ। এখন আমি দমকল মুর্শিদাবাদে পোস্টেড আছি। আজকে আমরা একটা অন্য আলোচনা করব, যেখানে আমরা সুপ্রিম কোর্টের একটা কেস নিয়ে আলোচনা করব। সেই কেসটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, আর সেটা হয়েছিল 1950-তে একে গোপালন ভার্সেস স্টেট অফ ইন্ডিয়া। এই কেসের আমরা একটু হিস্ট্রি দেখব, যে কেন এই কেসটা হয়েছিল, আর এই কেসের কি গুরুত্ব আছে, আর এই কেসের পরে কি একটা খুবই সলিড একটা পয়েন্ট সুপ্রিম কোর্ট সবার সামনে তুলে ধরেছিল। আর ঠিক তারপরে কত বছর পরে এই কেসটা আবার চেঞ্জ হয়ে যায়, মানে যেই রায় দেওয়া হয়েছিল সেই রায় থেকে সুপ্রিম কোর্ট আবার সরে আসে আফটার 30 ইয়ার্স অফ টাইম মেনকা গান্ধী কেসে। সেটা আমরা আলোচনা করব। আর এখানে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা ফোকাস করব কয়েকটা কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাশন করব। যেরকম আমরা জানি দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমরা পরীক্ষায় অনেক সময় কোশ্চেন ফেস করি, আর এটা আমাদের জেনারেল নলেজের জন্য খুবই দরকার। সেটা হচ্ছে প্রসিজার এস্টাবলিশড বাই ল অ্যান্ড ডিউ প্রসেস অফ ল। এর দুটোর মধ্যে কি পার্থক্য আছে, কখন কোন জিনিসটা ইউজ হতো, আর আস্তে আস্তে আমরা কোন দিকে চলে আসছি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের আলোচনা। একে গোপালন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, পার্টির নাম বলছি না, উনি একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাটাচ ছিলেন। সেখানে যেটা আমরা আছি তামিলনাড়ু জানি, সেটা মাদ্রাস আগে আমরা বলতাম তাকে। মাদ্রাসে ওনাকে 1947-এ একবার অ্যারেস্ট করা হয়েছিল কোনো একটা কেস দিয়ে। সেখান থেকে উনি বেল পেয়ে বেরিয়ে আসেন। আবার ওনাকে অ্যারেস্ট করা হয় 1948-এ। সেটা হচ্ছে সেন্ট্রাল মেনটেন্যান্স পাবলিক অর্ডার একটা অ্যাক্ট ছিল। সেই অ্যাক্টে ওনাকে অ্যাক্ট হয়তো আমি একটু কারেক্টলি স্পেল করছি না, সেই অ্যাক্টে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। সেখানে উনি আবার বেল পেয়েছিলেন। তারপরে স্টেট অফ মাদ্রাস ওনাকে আবার অ্যারেস্ট করে। তো বারবার যখন উনি অ্যারেস্ট হচ্ছিলেন, তো শেষ মুহূর্তে 1949-এ যখন ওনাকে ডিসেম্বর মাসে ওনাকে অ্যারেস্ট করা হয়, তখন উনি সুপ্রিম কোর্টে চলে যান। অ্যান্ড সুপ্রিম কোর্টে আমরা জানি যে আমাদের কাছে একটা আর্টিকেল 32 আছে, সেখানে আমাদের কাছে ক্ষমতা আছে। সেই আর্টিকেল 32-কে আমরা বলি কনস্টিটিউশনাল রেমেডিজ। সেখানে আমরা কয়েকটা রিট জানি, আমরা হেভিয়াস কর্পাস, সার্সিওরি, কুও ওয়ারেন্টো, এরকম করে কয়েকটা 5টা-6টা রিট আছে। সেই রিট ব্যবহার করে একজন পাবলিক সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াতে পারে বা হাইকোর্টে গিয়ে দাঁড়াতে পারে, আর নিজের অধিকার, নিজের রাইটসগুলো চাইতে পারে। এই আলোচনায় একটা পয়েন্ট আরও বলি, এখানে এই আলোচনায় আমরা একটা জিনিস আরও দেখব, যে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল সেখানে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছিল সিটিজেনকে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছিল। আর অনেক পরে আমরা দেখলাম কি ডিউটিসগুলোও অ্যাড হলো। কিন্তু আমরা অনেকগুলো সুপ্রিম কোর্টের কেসগুলো দেখেছি, সেখানে একটা জিনিস খুব কমন আছে, যে দুটো জিনিস নিয়ে বিচার করে সুপ্রিম কোর্টগুলো। কি বিচার করে? একদিকে সিটিজেন্স রাইট, মানুষের মৌলিক অধিকার কতটা আছে, আর একদিকে স্টেটের কাছে কত ক্ষমতা আছে। এবার স্টেট ক্ষমতা কেন ব্যবহার করতে চায়, তার কারণটা হচ্ছে টু মেনটেন দ্য পাবলিক অর্ডার, ন্যাশনাল সিকিউরিটি। এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করার জন্য স্টেটকে পাওয়ার একটা ইউজ করতে হয়। কিন্তু তখন দেখতে হয় যখন পাওয়ার ব্যবহার করবে, পাওয়ার ইউজ করবে, তখন দেখা যাবে যে একজন সিটিজেন, তার কিন্তু রাইটস হয়তো ভায়োলেট হয়ে যাচ্ছে, তার রাইটস হয়তো মেনটেন থাকছে না। তাই এই যে দুটো জিনিসটা, একদিকে সিটিজেন্সদের রাইট আর একদিকে স্টেট পাওয়ার মেনটেন করছে, সেই মাঝখানে যে ব্যালেন্সটা, সেই জিনিসগুলো নিয়েই অনেকবার বিভিন্ন টাইম আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন কেস হয়েছে। আমরা চেষ্টা করব প্রত্যেক কটা কেস নিয়ে আমরা আলোচনা করা। আজকে যেভাবে আমরা একে গোপালন কেস নিয়ে আলোচনা করছি, তো একে গোপালন কেসে আবার চলে আসি আমরা। যেভাবে আমরা বলছিলাম যে সেই কেসে তখন কি হয়, যে একে গোপালন চলে আসে সুপ্রিম কোর্টে, কিভাবে যায়, নিজের পাওয়ার ইউজ করে কনস্টিটিউশনাল রেমেডিজ, যেটা আর্টিকেল 32-এ আমরা পেয়েছি। সেই কনস্টিটিউশনাল রেমেডিজ ইউজ করে সেখানে একটা রিট আছে হ্যাভিয়াস কর্পাস, সেটা হয় টু হ্যাভ দ্য বডি। এটা নিয়ে চলে যায় সুপ্রিম কোর্টে, আর সেখানে গিয়ে বলে কি আমার আর্টিকেল 14 সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 19 সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, মুভমেন্ট, আর ফ্রিডম টু ফর্ম দ্য ইউনিয়নস, এরকম করে আমাদের আর্টিকেল 19 আছে। তারপরে আর্টিকেল 21 সেটা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, পাবলিক লিবার্টি, পার্সোনাল লিবার্টি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। অ্যান্ড 22 সেটা হচ্ছে কি প্রোটেকশন আগেনস্ট সার্টেন কেসেসে মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য যে আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা আমাদের আর্টিকেল 22-এ আছে। এই চারটে মেনলি উনি নিয়ে চলে গেছিলেন। আর ব্যাকগ্রাউন্ডটা বলি, বেসিক্যালি যখন উনি ফ্রি হয়ে আসছেন, যখন উনি বেল পেয়ে যাচ্ছিলেন এক জায়গা থেকে, তখন কি হচ্ছিল, স্টেট অফ মাদ্রাস যে আছে সে ওনার উপরে একটা পিডিএ অ্যাক্ট লাগিয়েছিল, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950। এই অ্যাক্ট নিয়েও আমরা আলোচনা করব, নিশ্চয়ই ডিটেলসে আলোচনা করব।
এই অ্যাক্টটা হচ্ছে বেসিক্যালি কি দেশের যে ন্যাশনাল সিকিউরিটি আর পাবলিক অর্ডার মেনটেন করার জন্য অনেক সময় কি হয় স্টেট মানে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে। স্টেট কি করে, কাউকে প্রিভেন্টিভভাবে কাউকে ডিটেন করে। মানে আপনার বাড়িতেই হয়তো আপনাকে রেখে দিল, আপনাকে একটা সিকিউরিটি থেকে রাখছে, আপনি বাইরে কোথাও বেরোতে পারবেন না, কারোর সাথে কমিউনিকেশন করতে পারবেন না, কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, আপনি হয়তো কোনো একটা ঘটনা ঘটাতে পারেন বলে আপনাকে প্রিভেন্টিভভাবে আপনাকে ডিটেন করা হলো। এরকম একটা আইন আছে, সেখানে অনেকগুলো সেকশন আছে। সেকশন 3(1) পরিষ্কারভাবে দেওয়া আছে কি কোন কোন ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ ডিটেনশন করতে পারি। তারপরে সেকশন 14 আছে, সেখানে একটা খুবই মারাত্মক আর খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। সেখানে হচ্ছে যে মানুষকে আমরা ডিটেন করেছি সেই মানুষকে কেন ওকে ডিটেন করা হয়েছে সেই কারণটা হয়তো ওকে জানানো যাবে, কিন্তু অফিসিয়ালি সেই জিনিসটা কোথাও বলা যাবে না। ও মাত্র নিজের লয়ারকে জাস্ট ইনফর্ম করতে পারে। এরকম করে একটা জটিলতা আছে, মানে খুবই কমপ্লেক্স একটা ল আছে, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950। সেই অ্যাক্টে প্রিভেন্টিভ কোনো একটা ঘটনা না ঘটে যায় বলে কোনো মানুষকে ডিটেন করা হতো, সেই কেসটাই দিয়ে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। একটা অর্ডার পাস করে ওকে অ্যারেস্ট করা হয়েছিল বলেও কোর্টে চলে যায় সেরকমভাবে। তো তারপরে কী হয়, সুপ্রিম কোর্ট কী বলে, তাহলে সুপ্রিম কোর্টের কাছে 3-4টে প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে যে ওয়েদার দ্য প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950 এটা ভ্যালিড আছে কি না, আর যদি এটা ভ্যালিড আছে কীভাবে ভ্যালিড আছে। আর ওই লোক তো বলছে যে আমার যে রাইটসগুলো আছে, ফান্ডামেন্টাল রাইটস যেটা কনস্টিটিউশন আমাকে দিয়েছে, সংবিধান যে রাইটসগুলো আমাকে দিয়েছে, সেখানে আর্টিকেল 14 বারবার বলছে ও, আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 22 এইগুলোর ভায়োলেটস হচ্ছে। এখানে সুপ্রিম কোর্টের 6 জাজেস একটা বেঞ্চ থাকে, সেই বেঞ্চ ফাইনালি জাজমেন্ট দেয়। সেই জাজমেন্টটা যেটা আমরা জানি যে বেঞ্চগুলো যখন জাজমেন্ট দেয় তখন একটা রেশিওতে আসে, যেটা মেজরিটি ডিসিশন হয়, সেই দিকেই ফাইনাল ফেসলা হয়। এই জাজমেন্টে 5:1, কোথাও আমি পড়ছিলাম 4:2 লেখা আছে, কিন্তু মনে হয় 5:1 এই জাজমেন্টটা হয়েছিল। একজন জাস্টিস ছিলেন যিনি নিজের ডিসেন্ট দিয়েছিলেন, মানে যে রায়টা সুপ্রিম কোর্ট দিল তার আগেনস্টে উনি রায় দিয়েছিলেন, কিন্তু যেহেতু মেজরিটি 5 জন মিলে একটাই রায় দিলেন, সেই রায়টাই মানা হলো। সেই রায়গুলো কী কী ছিল? প্রথম প্রশ্ন উঠলো যে ওর কি আর্টিকেল 14, 19 আর 21 ওর কি ভায়োলেট হচ্ছে? কোর্ট পরিষ্কার বললো কি না, এগুলো ভায়োলেট হচ্ছে না। তারপরে কোর্ট আর্টিকেল 19 যেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, ফ্রিডম টু মুভমেন্ট, একটা মানুষকে যখন আপনি ডিটেন করে নিয়েছেন তাহলে কি করে মুভ করতে পারবে। আর আর্টিকেল 21 যেটা রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তো সেখানে সুপ্রিম কোর্ট ওই জিনিসটাকে খুব ন্যারোভাবে দেখলো। আর আর্টিকেল 19 আর আর্টিকেল 21কে একসাথে না দেখে ওকে আলাদা আলাদা পার্সপেক্টিভে সাইলোতে দেখা হলো, সেভাবে একটা ডিসিশন আসলো। তারপরে যে আর্টিকেল 22-এর কথা বলছে ও, যে 22-এ আমার সার্টেন রাইটস আছে যে কেসগুলোতে আমাকে রেস্ট্রিকশনসগুলো দেখার জন্য, সেখানেও সুপ্রিম কোর্ট কিন্তু একে গোপালনের পক্ষে ফেসলা দিল না। আর যখন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950 নিয়ে আলোচনা হলো, তখন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল যে এটা তো একটা আইন তৈরি হয়েছে, তো আইনে তো আমরা খুব একটা কিছু বলতে পারি না। সেখানে সুপ্রিম কোর্ট যেটা ফলো করলো প্রসিজার এস্টাবলিশড বাই ল। এবার প্রসিজার এস্টাবলিশড বাই ল অ্যান্ড ডিউ প্রসেস অফ লয়ে কী পার্থক্য আছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রসিজার এস্টাবলিশড বাই ল মানে দুটো প্রশ্ন, এটা আমাদের আর্টিকেল 21-এ আছে অলরেডি। যে আমরা আলোচনা করছিলাম যে ডিউ প্রসেস অফ ল অ্যান্ড প্রসিজার এস্টাবলিশড বাই লতে কী পার্থক্য আছে সেটা আমরা জানার চেষ্টা করব। প্রসিজার এস্টাবলিশড বাই লতে দুটো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে যে ওয়েদার দিস ল ইজ বিং মেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর নট। যেরকম যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল লিস্টে যদি কোনো আইটেম থাকে, সেই আইটেমের উপরে কিন্তু ল তৈরি করবে সেন্ট্রাল গভর্নমেন্টই, সেটা স্টেট গভর্নমেন্ট করতে পারে না। আর যদি কোনো স্টেট গভর্নমেন্টের লিস্টে কোনো আইটেম থাকে সেটা কিন্তু অ্যাজ পার প্রসিজার স্টেট গভর্নমেন্ট করবে। কিছু আছে আইটেম লিস্ট যেটা কনকারেন্ট লিস্টে আছে, সেখানে দুটোই স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে। তার মানে যখনই কোনো একটা ল পাস হবে, প্রথমে দেখে নিতে হবে যে whether the law has been passed by the competent authority or not. সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে লকে কি প্রপার প্রসিজার মেনটেন করে তৈরি করা হয়েছে। যেরকম আমরা জানি যে প্রথমে পার্লামেন্টে, লোকসভায় বা রাজ্যসভায় একটা বিল আসে, পাবলিক বিল আসতে পারে, প্রাইভেট বিল আসতে পারে। বিল আগে লোকসভা থেকে পাস হয়, যেরকম মেজরিটি বলা আছে, সিম্পল মেজরিটি বা স্পেশাল মেজরিটি যেরকম বলা হবে, যেরকম আইন আছে, যেই ক্যাটাগরির আইন আছে সেই ক্যাটাগরিভাবে সেভাবে মেনটেন্ড হয়। তো প্রথমে লোকসভা থেকে পাস করা হবে, তারপরে রাজ্যসভাতে পাস হবে, তারপরে প্রেসিডেন্টের অ্যাসেন্ট নেবে, তারপরে ওই বিলটা আমাদের অ্যাক্টে কনভার্ট হয়ে যায়। বা যদি আগে রাজ্যসভায় নিয়ে আসে, প্রথমে রাজ্যসভায় পাস হবে, তারপরে লোকসভায় পাস হবে, আর তারপরে প্রেসিডেন্ট নিজের কনসেন্ট দেবেন, তারপরে ওই বিলটা আমাদের অ্যাক্টে কনভার্ট হয়ে যায়। এটা আমরা জানি, এটা হলো প্রসিজার।
তো প্রসিজার এস্টাবলিশড বাই লতে মেজারলি দেখতে হয় যে ওয়েদার দ্য ল ইজ বিং মেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর নট, কম্পিটেন্ট অথরিটিকে এটা রেডি করেছে, আর যেটা প্রসিজার দেওয়া আছে কনস্টিটিউশনের আর্টিকেলে, সেই কনস্টিটিউশনের আর্টিকেলসটা ফলো করে কি লটা তৈরি হয়েছে কি না এই জিনিসটা দেখা যায় প্রসিজার এস্টাবলিশড বাই ল। এই ক্ষেত্রে পিওরলি আমরা দেখলাম যে একী গোপালন ক্ষেত্রে কোর্ট ডাইরেক্টলি চলে গেল যে প্রসিজার এস্টাবলিশড বাই ল হয়েছে কি হয়নি, মানে পিডিএ প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950 যেটা তৈরি হয়েছে সেটা কি প্রসিজার মেনে কি ওটা আইন পাস করা হয়েছে, আর যদি প্রসিজার মেনে আইন পাস করা হয়েছে তখন ওই আইনটাকে আল্ট্রাভাইরাস বললো না, আল্ট্রাভাইরাস মানে ওইটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিত, কিন্তু দেখলো যে ওই পুরো আইনটাই প্রসিজার ফলো করে হয়েছে বলে ওকে ভায়োলেট করেনি। কিন্তু সেকশন 14 যেখানে বলা আছে যে মানুষকে যদি ডিটেন করা হবে ওকে জানানোও যাবে না যে ওকে কেন ডিটেন করা হয়েছে, বা ও সেই জিনিসটা পাবলিক করতে পারবে না, ও মাত্র নিজের লয়ারকে বলতে পারে, এরকম যে কমপ্লেক্সিটি জিনিসটা ছিল সেই জিনিসটাকে কোর্ট বললো যেটা আল্ট্রাভাইরাস, একটা মানুষ যদি ডিটেন করা যায় তাহলে হি হ্যাজ অল দ্য রাইটস টু নো যে ওকে কেন ডিটেন করা হয়েছে, এই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখানে যেটা পিওরলি আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট একটা খুবই ন্যারো পার্সপেক্টিভ নিয়ে কাজ করেছিল। প্রথম মাত্র আইন দেখলো যে আইনকে প্রসিজার এস্টাবলিশড বাই লভাবে সঠিকভাবে ওটা আইন তৈরি হয়েছে কি হয়নি, তারপরে আর্টিকেল 19 আর আর্টিকেল 21কে সেপারেটভাবে ইন্টারপ্রেট করা হলো, একসাথে ইন্টারপ্রিটেশন হয়নি তারই ফল আমরা দেখি যে মেনকা গান্ধী কেসে আমরা দেখলাম যে এই জাজমেন্টের ক্রিটিসাইজ করা হলো আর এই জাজমেন্টের আগেনস্টে একটা জাজমেন্ট আসলো। এটা আমরা দেখেছি আমাদের জুডিশিয়ারি সিস্টেমে যে ভারতে জুডিশিয়ারি পিওরলি প্রসিজার এস্টাবলিশড বাই লতে কাজ করতো, মানে যদি একটা লোকসভা রাজ্যসভা থেকে পাস হয়ে একটা বিল যদি প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেয়ে যাচ্ছে, বিল যদি ভালো সঠিক কম্পিটেন্ট অথরিটি যদি পাস করছে ওটাকে আর প্রপার প্রসিজার মেনটেন করে করছে, তখন জুডিশিয়ারি খুব একটা সেই পার্টিকুলার কেসে বা সেই পার্টিকুলার অ্যাক্টে আইনে ঢুকতো না। কিন্তু আমরা দেখেছি এটা ইভলভ হয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম, যে কোর্টস হায়ার কোর্টস লাইক হাই কোর্টস অ্যান্ড সুপ্রিম কোর্ট বোথ কোর্টস কী করছে যে প্রসিজার এস্টাবলিশড বাই ল তো দেখছে, কিন্তু তার সাথে দেখছে যে ল কি জাস্ট ফেয়ার অ্যান্ড রিজনেবল করা হয়েছে কি, সেই প্রসেসটাকেই আমরা বলি ডিউ প্রসেস অফ ল। কি ল যেটা তৈরি হয়েছে ওটা কি ডিউ প্রসেস কি দেখা হয়েছে, যেরকম কনস্টিটিউশনের যেগুলো বেসিক ফিলসফিসগুলো আছে, ওয়েদার যে লটা তৈরি করা হয়েছে এরকম তো হয়নি যে স্টেট কোনো একটা ল তৈরি করেছে, স্টেট হয়তো সমস্ত প্রসিজার মেনটেন করেছে, স্টেটের হয়তো কম্পিটেন্ট অথরিটি হয়তো পাস করছে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো একটা ল পাস করলো আর সেখানে সমস্ত প্রসিজার মেনটেন করলো, কিন্তু সেটা সেই আইন কি মানুষদের যেটা অধিকার, যেটা মৌলিক অধিকার, যেটা ফান্ডামেন্টাল রাইটস, তার যদি ওটাকে কেড়ে নিচ্ছে, তখন কি করছে সুপ্রিম কোর্ট এখন ওই কেসটাকে ওই আইনটাকে দেখছে যে কিভাবে ওটা তৈরি হয়েছে, আর কনস্টিটিউশনের যেগুলো ফিলসফি অ্যান্ড আইডিয়ালস আছে সেই আইডিয়ালসগুলোকে মেনটেন করা হয়েছে কি হয়নি, যদি করা থাকে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, যদি করা না থাকে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমরা দেখেছি অনেকগুলো ফেসলাতে যে এই সমস্ত অ্যাক্টসগুলোকে নাল অ্যান্ড ভয়েড বলেছে, যেটা আমরা একটা টার্ম ইউজ করি আল্ট্রাভাইরাস করা হয়েছে, এগুলোকে জানানো হয়েছে। তো এটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল। আমরা জানি কি আমেরিকায় ডিউ প্রসেস অফ ল তৈরি সিস্টেম মেনে কাজ হয়, আর আমাদের এখানে আমাদের ইন্ডিয়াতে আমাদের ভারতে প্রসিজার এস্টাবলিশড বাই ল হয়, বাট ওভার এ পিরিয়ড অফ টাইম আমাদের ডেমোক্রেসি যত ম্যাচিউর্ড হয়ে যাচ্ছে, আমরা ডে বাই ডে যত বেশি এগিয়ে আসছি, আমরা দেখছি যে যদিও আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নেই তাও আমাদের জুডিশিয়ারি, আমাদের সুপ্রিম কোর্ট আর আমাদের হাই কোর্ট যেটা ইউজ করছে সেটা ডিউ প্রসেস অফ ল ইউজ করছে, দেখছে যে আইনগুলো যেটা তৈরি হয়েছে ওয়েদার দিস আইন দিস অ্যাক্টস আর জাস্ট ফেয়ার অর রিজনেবল আছে কি না, সেই ভিত্তিতেই ডিসিশনগুলো সম্পূর্ণভাবে নিচ্ছে। আগামী দিন আমরা আরও একটা ভিডিও করব, সেখানে আমরা মেনকা গান্ধী কেস নিয়ে আমরা আলোচনা করব, তারপরে গোলকনাথ কেস খুব ফেমাস কেস, কেশবানন্দ ভারতী কেস তো আমরা সবাই জানি, বেরুবারি কেস আছে, অনেকগুলোই কেস আছে। এই সমস্ত কেস নিয়ে আমরা একটা করে ভিডিও করব। সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা এগুলো দেখবেন, কোনো ডাউট থাকলে কোনো কোয়েরি থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর আমাকে হেল্প করবেন যে আমরা কীভাবে এই ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।